আমরা কোড করব তার আগে আমরা একটু বেসিক আইডিয়াটা আমি একটু দেখিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, তো আমি একটু এখন আবার একটু শুরু করতেছি প্রথম থেকে। ফাংশন বলতে বোঝায় যে কোনো কিছু, কোনো একটা মেশিন যদি কোনো একটা কাজ করতে করে সেটাই তার ফাংশন। ফাংশন মানে কোনো একটা কাজ করা। সো আমরাও কোডে অনেক সময় আমার ছোট ছোট অনেক পার্টের কাজ থাকতে পারে, আমরা তো জাস্ট 15-20 লাইনের কোড দেখি, এরকম হতে পারে কোনো একটা প্রজেক্টে 2,000, 3,000, 20,000 লাইনের কোড। সবই যদি তুমি মেইনের মধ্যে লেখো, ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ টু ম্যানিপুলেট এট টাইমস। মানে তোমার যখন দরকার, ধরো তুমি কাজ করতেছো করতেছো হঠাৎ করে কোনো একটা জায়গাতে প্রবলেম হয়েছে মনে হচ্ছে তোমার, বা কোনো একটা চেঞ্জ করতে যাচ্ছ তোমার, এখন 20,000 লাইন খুঁজে খুঁজে বের করা ইটস ভেরি টাফ। আবার যখন অনেক বড় একটা প্রজেক্টে কাজ করবে তখন তোমার একটা বড় টিম থাকবে, 10-12 জনের, 5-6 জনের, বা 3-4 জনের। এখন 3-4 জন কাজ করতেছো তোমরা, হঠাৎ করে একজন একটা বেটার কোম্পানিতে জব সুইচ করতেছে, তো সে যেই কাজটা করছে সেটা রেখেই চলে গেল ধরো। এখন তুমি যদি সবকিছু মেইনের মধ্যে করো, যে নতুন একটা মানুষকে তুমি রিক্রুট তোমার টিমে আসবে, তার জন্য আসলে মেইন দেখে ধরে বুঝা কোড, কারণ একজনের কোড কিন্তু আরেকজনের বুঝা কঠিন। তুমি 10-12 লাইন 15 লাইন একটা কোড বোঝা যায়, 20,000 লাইনের কোড হয়, মানে এটা ওভারওয়েলমিং অনেক, বোঝা অনেক কঠিন হয়েছে একটা মানুষের জন্য। সো এইগুলা, এই যে 20,000 লাইনের কোড যদি আমরা ছোট 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 ফাংশনের মধ্যে ভাগ করে নিতাম, যে আমি ধরো যে চলে যাচ্ছে সে এই চারটা ফাংশনের কাজ তার ছিল। সো এই চারটা ফাংশন দেখে যদি নতুন কেউ আসবে তার জন্য ইজি হয়ে যাবে, কিন্তু আচ্ছা এই চারটা ফাংশনের কাজই সে শুধু করছে আর বাকি কাজগুলো সে করে নাই, সো সেখানে হাত দেওয়া একটু ইজিয়ার। সো বেসিক্যালি প্রজেক্টের কাজগুলোতে বা কোনো অ্যাপ বানাইতে পারো বা এই ধরনের কাজগুলোতে আমরা হচ্ছে ফাংশন বেশি ইউজ করি। তো সেই ফাংশনের কনসেপ্টে আজকে আমরা একটু দেখবো। সো ফাংশনের মধ্যে বেসিক্যালি তিনটা পার্ট থাকে, এটা আমি ক্লাসে, সি সেকশনের ক্লাসে বলেছিলাম। একটা হচ্ছে ইনপুট নিতেও পারে নাও নিতে পারে, এটা হচ্ছে ফার্স্ট থিং। হয় ইনপুট নিবে নালে নিবে না, বাট ইনপুট নেওয়ার একটা জায়গা থাকবে, যে ইনপুটের জন্য জায়গা আছে, যদি দিতে হয় দিবে নালে দিব না। সেকেন্ডটা হচ্ছে সে কোনো একটা কাজ করবে, এটাই আমি বলছিলাম ফাংশন মানে কোনো একটা কাজ করে, যে পারফর্ম সাম কম্পিউটেশন, এটা হচ্ছে তার মেইন কাজ। এবং এই কম্পিউটেশন বা কোনো একটা কাজ করার ফলে একটা আউটপুট সে জেনারেট করবে, সেটা হয় সে রিটার্ন করবে, নাহলে প্রিন্ট প্রিন্ট করে স্ক্রিনে দেখাবে। সো দুইটা হইতে পারে, একটা হচ্ছে প্রিন্ট করে স্ক্রিনে দেখানো, অথবা রিটার্ন করা। রিটার্ন করা মানে যে তাকে কল করতেছে, যে তার কাছে চাইছে জিনিসটা, তাকে ব্যাক দেওয়া আর কি। ধরো মেইন তাকে ডাক দিছে যে ভাই আমাকে এটা দাও, সো সে যদি রিটার্ন করে তাহলে মেইন কে সে রিটার্ন করতেছে, মানে যে তাকে ডাক দিয়েছে, যে তার কাছে চাচ্ছে তাকে সে রিটার্ন করবে আর কি। আর যদি রিটার্ন না করি তাহলে স্ক্রিনে শো করতে পারি প্রিন্ট এফ এর মাধ্যমে। বা আমি কিছুই না করতে পারি, এটাও হইতে পারে যে আমি কিছুই করবো না, প্রিন্টও করবো না রিটার্নও করবো না, কিন্তু ফাংশন ফাংশন মতো কাজ করতেছে, এটাও হতে পারে। সো এই তিনটা পার্ট থাকে, আমার ইনপুট নিতে পারে অথবা নাও নিতে পারে, কোন একটা কাজ করবে অবশ্যই, এবং আউটপুট শো করতেও পারে, আবার নাও করতে পারে, বা রিটার্ন করতে পারে। আচ্ছা, তো যেখানে একটা ফাংশনের মতো লেখা লেখা হয়েছে, যাতে এক্সাম্পল তুমি দেখে বুঝতে পারো। সো আমি তোমাদের থিওরি ক্লাসে প্রশ্ন করেছিলাম যে মেইন কি একটা ফাংশন কিনা। মেইনও একটা ফাংশন, তুমি কিভাবে বুঝবা? এই যে একটা, এই যে নামের পরে তুমি দেখো অ্যাড এর পরে যখন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট এন্ড আছে, কোন একটা নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট এন্ড থাকে, তার মানে সেটা একটা ফাংশন, নর্মাল ভেরিয়েবল না, এটা একটা ফাংশন। সো মেইনও যদি তুমি দেখো, কোড ব্লকস আমি যদি যাই, মেইনের মধ্যে দেখো ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট এন্ড আছে, সো মেইনও একটা ফাংশন, এটাকে মেইন ফাংশন বলা হয়। এখান থেকে আমাদের সি এর সব প্রোগ্রাম শুরু হয়, এখান থেকে এক্সিকিউট হওয়া, এই লাইন থেকে শুরু হয়। আর তাহলে এটা কি টাইপের ফাংশন, এটাকে বলা হয়, তোমরা শুনেছিল কিনা বলো তো, এটা কি টাইপের ফাংশন হবে তাইলে? অ্যাড, অ্যাডটা কি টাইপের ফাংশন হবে, কারো মনে আছে? ইউজার ডিফাইন্ড বলছিলাম না, ইউজার ডিফাইন্ড ফাংশন। জি স্যার। ইউজার ডিফাইন কেন? কারণ অ্যাজ এ ইউজার আমি এটাকে, এটা মানে এটা কি কাজ করবে এটা আমি বলে দিচ্ছি কোড করে, যে অ্যাড দুইটা যোগ করবে, তারপরে যোগফলটা রিটার্ন করবে, এটা আমি বলে দিচ্ছি। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। সো দুই ধরনের ফাংশন আছে, একটা বিল্ট ইন ফাংশন, একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে আমি যেগুলো ডিফাইন করে দিচ্ছি সেগুলা, বা কোডার, এ কোডার তুমি যেগুলো ডিফাইন করে দিচ্ছ সেগুলো ইউজার ডিফাইন্ড ফাংশন। আর বিল্ট ইন হচ্ছে আগের থেকে যেগুলা
রাখা আছে, যেমন আমরা স্ট্রিং এর লেন্থ বের করার জন্য strlen এটা ইউজ করছিলাম, এটা একটা বিল্ট ইন ফাংশন। এরকম অনেক বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে। ওকে, তো তিনটা পার্ট ছিল টেক্সট ইনপুট। টেক্সট ইনপুটের পার্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, যদি ইনপুট নেয় তাহলে বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, আর যদি না নেয় তাহলে মেইনের পরে দেখো খালি আছে, যেরকম তুমি খালি রেখে দিবা, খালি রেখে দিবা। তো ইনপুট নেওয়ার জায়গা হচ্ছে এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট। সেকেন্ড পার্ট হচ্ছে পারফর্ম সাম কম্পিউটেশন। তো কোন একটা কম্পিউটেশনাল কাজ করতেছে, যেটা হচ্ছে আমরা দেখতেছি যোগ করতেছে, এই যে একটা কম্পিউটেশন বা কোনো একটা কাজ করতেছে, যোগফল বের করতেছে, যোগ করতেছে দুইটা নাম্বার যেটা ইনপুট নিয়েছে তার যোগ করতেছে। সো এটা হচ্ছে আমার কম্পিউটেশন। এন্ড প্রডিউসেস আউটপুট। আউটপুট কোনটা? বেসিক্যালি এখানে স্ক্রিনে তুমি কিছু শো করতেছো না, বাট তুমি যে রিটার্ন করতেছো কি সাম। সো এটাই আমার আউটপুট, আমি যেটা দিচ্ছি ব্যাক করে দিচ্ছি, এই সামটা হচ্ছে আমার আউটপুট যেটা আমি প্রডিউস করলাম। আচ্ছা, তো সিনট্যাক্সটা কিরকম ফাংশন লেখার? নর্মালি দেখো, সিনট্যাক্সের জন্য আমি ডান সাইড ইয়া করেছি, যে কোনো ভেরিয়েবল লেখার আগে আমরা ফার্স্টে ডেটা টাইপটা লিখি, ডেটা টাইপটা লিখি। এখানেও ফাংশনের মধ্যে আমরা একটা ডেটা টাইপ, ডেটা টাইপই বলা যায় এটাকে, বাট এটার নাম হচ্ছে রিটার্ন টাইপ। মানে রিটার্ন টাইপ কেন বলা হয় আমি পরে বলতেছি, ফার্স্ট আমরা টাইপটা লিখবো, দেন ফাংশনের নামটা লিখবো, ফাংশনের নামটা লিখবো, দেন আমার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট এন্ড, যদি আমার কোনো ইনপুট থাকে আমি ভিতরে ইনপুট গুলা কমা 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 দিয়ে লিখবো। এখানে যেমন দুইটা ইনপুট নিছে, কমা দিয়ে দুইটা ইনপুট লিখলাম। যদি ইনপুট না থাকে তাহলে আমি খালি রাখতাম। অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার এরিয়াটা নির্দেশ করে, এটা আমরা অলরেডি জানি, ইফ এলস আমরা দেখছি, লুপে আমরা দেখছি যে সেকেন্ড ব্র্যাকেটটা তার হচ্ছে ব্লক বা তার এরিয়া নির্দেশ করতেছে। আর ভিতরে যতগুলা যা ইচ্ছা তুমি মানে স্টেটমেন্টস লিখতে পারবে আর কি। সো এখন আমার কথা হচ্ছে রিটার্ন টাইপটা কি আসলে। দেখো, আমরা অনেকেই এই প্রশ্নটা প্রথমে করো, কারণ এটা আমরা দেখে অভ্যস্ত যে মেইনের শেষে সব জায়গায় রিটার্ন জিরো লিখতাম। আমি কিন্তু কখনোই মানে এটা এই লাইনটা আমি লিখি না ইউজুয়ালি, কারণ এটা কোনো দরকার নাই। কিন্তু যারা লেখে তারা লেখে কেন লেখে, কারণ হচ্ছে তুমি এই ফাংশনটার রিটার্ন টাইপ লিখছো ইন্ট, তার মানে এই ফাংশনটা যদি কোনো ভ্যালু রিটার্ন করে সেটা অবশ্যই একটা ইন্টিজার টাইপের ভ্যালু হইতে হবে, এবং আমরা জানি জিরো একটা ইন্টিজার। সো তুমি স্যার বেসিক্যালি এটা তো জিরো না দিয়ে ওয়ান লাইক দিলেও হচ্ছে ওয়ার্ক কোনো করবে। সমস্যা হবে না। হ্যাঁ, এটা আমি বলতেছি আস্তে আস্তে, যে জিরো একটা ইন্টিজার। সো এটা বেসিক্যালি দেখো মানে প্রবলেমটা হচ্ছে কি মেইনকে তো কেউ কল করে নাই, মেইনকে কেউ কল করতেও পারবে না, কারণ আমরা মেইন থেকেই প্রোগ্রাম শুরু হয়। তো এটা আসলে রিটার্ন যে করতেছে কাকে করতেছে, কাউকে করতেছে না আসলে। তো এটা লিখলেও যা, না লিখলেও তা। আবার লিখলেও তোমার যে শুধু জিরোই লিখতে পারবা এরকম না, তুমি ওয়ান লিখতে পারো, বা তোমার ইচ্ছা মতো একটা বড় ইন্টিজারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি যে রান করি মানে কোনো ডিফারেন্স মেক করবে না, বেসিক্যালি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, জাস্ট এইটা জাস্ট মানে একটা প্র্যাকটিস বলে মানুষ লেখে অনেকেই, মানে একটা ইউজ টু হয়ে গেছে মানুষ সেজন্য লেখে, বাট এটা না লিখলেও কোনো সমস্যা নাই আসলে। একটু স্লো কাজ করতেছে। দেখো, প্রসেস রিটার্ন, এই যে বড় ভ্যালুটা যেটা আমি লিখছি সেইটা রিটার্ন করতেছে বলতেছে, বাট এটার কোনো সিগনিফিকেন্স, খুব বড় কোনো সিগনিফিকেন্স আমার কোডের মধ্যে এরকম নাই। তুমি যদি জিরো লিখতে তাহলে প্রসেস রিটার্ন জিরো লিখতো, এটাই, এটা ছাড়া কিছু না। বাট ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে আমি যে ফাংশন ডিফাইন করবো সেই ক্ষেত্রে রিটার্ন টাইপটা ইম্পর্টেন্ট, এটা একটু তোমার বুঝতে হবে। কারণ মেইন কেউ কল করতেছে না, মেইন কাকে কাকে রিটার্ন করতেছে, কাউকে করতেছে না, কিন্তু ইউজার ডিফাইন ফাংশনকে তো কেউ না কেউ কল করবে। মেইন তাকে ডাক দিবে যে ভাই অ্যাড করো দুইটা নাম্বার, কারণ অ্যাড করার পর তুমি যে রিটার্ন করতেছো এটা ইম্পর্টেন্ট খুব মেইনকে, কারণ মেইন ওইটা স্যার নিয়ে কাজ রিটার্ন করবে টাইপ শুধু। তো ভয়েডও হইতে পারে না? হ্যাঁ, আমি বলবো, হ্যাঁ ভয়েড হইতে পারে। ভয়েড হচ্ছে, হ্যাঁ আমি রিটার্ন টাইপ নিয়ে কথা বলতেছি, আমি একটু একটা একটা করে আসি আগে। দেখো, ধরো তুমি অ্যাড করতে চাচ্ছ, ওকে, আমি একটা ফাংশন ইউজার ডিফাইন ফাংশন লিখি যে অ্যাড নামের একটা ফাংশন। ফাংশনের নাম অ্যাড, ফাংশনের নাম অ্যাড, যেটার ইনপুট হিসেবে আমরা কিছু একটা লিখবো, তার আগে আমি রিটার্ন টাইপটা লিখি, ইন্টিজার লিখলাম, ওকে। সো আমি একটা ফাংশন লিখতেছি। তো আচ্ছা,
ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আমরা এখানে যেটা থাকে ইনপুট হিসেবে সেটাকে কি বলা হয় তোমরা জানো? কি বলা হয়? এই যেখানে যে আমি লিখবো যে ইন্টিজার এ কমা ইন্টিজার বি, এটাকে কি বলা হয়? স্যার এটা ইনপুট। হ্যাঁ, ইনপুট একটা নাম, এটাকে বলা হয় প্যারামিটার। প্যারামিটার ফর্মাল একটা টার্ম আছে, এটাকে বলা হয় প্যারামিটার। এখানে দুইটা প্যারামিটার আছে, ওকে? এখন এই ইন্টিজার এ ইন্টিজার বি আমি ফাংশনের মধ্যে লিখলাম, ভালো কথা। ফাংশন আমি কিছু কাজ বা আমি বলছিলাম যে কম্পিউটেশন পারফর্ম করবে, কম্পিউটেশন আমি কিছু লিখি নাই এখনো। আগে মেইন থেকে আগে কল দিই, আচ্ছা? মেইন থেকে ধরো আমি একটা ফাংশন ইন্টিজার এক্স ইজ ইকুয়াল 13, ঠিক আছে? আমি ফাংশন কল করতেছি, অ্যাড ফাংশনকে কল করলাম। ফাংশনের মধ্যে আমি এক্স পাঠালাম, 12 পাঠালাম। দেখো, ফাংশন কল তুমি বুঝলা কেমনে? মেইনের মধ্যে তুমি একটা মানে অ্যাড এর পরে ফার্স্ট ব্র্যাকেট আছে, দ্যাট মিন্স ইজ এ ফাংশন। আর তুমি 12 নম্বর লাইনে জাস্ট ফাংশনটাই লিখছো, মানে ফাংশনটাকে তুমি কল করছো। ফাংশনটার মধ্যে গিয়ে চলে যাচ্ছি, চলে গিয়ে দেখো এখানে দুইটা প্যারামিটার ছিল, ইন্টিজার এ, ইন্টিজার বি। আর অ্যাড এর ভিতরে তুমি দুইটা ভ্যালু লিখছো, এক্স আর 12। মেইনে অ্যাড এর ভিতরে তুমি যেই ভ্যালুগুলো লিখছো এগুলোকে বলা হয় আর্গুমেন্ট। এটাও একটা প্যারামিটার, মানে এটাও প্যারামিটারই, বাট এটার আরেকটা নাম হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে? আমি সামনে দেখাবো, সামনে স্লাইডে সবই আছে। আর এগুলাকে বলা হয় প্যারামিটার। তোমরা একটু জাস্ট নামগুলো মনে রাখো আপাতত, আমি সবই দেখাবো স্লাইডের মধ্যে। ফার্স্টের এক্সটা কপি হয়ে এ তে চলে যাবে, আর 12টা কপি হয়ে বি তে চলে যাবে। তাহলে বলো তো এখানে এর ভ্যালু কত এখন? সো 13, 13। বি এর ভ্যালু 12। 12। আমি ধরো লিখলাম রিটার্ন এ প্লাস বি। আমাকে একটু ফারহান তানভীর আছো? ফারহান তানভীর, ইতু। জি স্যার। ইতু বলো তো এটার আউটপুট কি হবে? স্যার এটা আউটপুট 25। আচ্ছা, ঠিক স্যার আমরা তো কিছু প্রিন্ট করিনি। আচ্ছা, না ঠিক আছে তানভীর, দাঁড়াও আমি একটা দেখি। আহ, সমস্যা নেই ইতু, ঠিক আছে। তুমি আরেকজন অর্পিতা কুন্ডা আছো? Yes, sir. অর্পিতা বলো তো এই কোডটার আউটপুট কি হবে? Mm, Sir, 25। 25 টা বলুন। আচ্ছা, 25 যাদের যেটা মনে হচ্ছে তারা একটু হ্যান্ড রেজ করো তো। 25। 25 কাদের কাদের মনে হচ্ছে? আচ্ছা, আর কারো না? আচ্ছা, আমি রান করি, রান করে আমরা দেখি কত আউটপুট আসে। দেখো রান করলাম, স্ক্রিনে আমার কিছুই দেখাচ্ছে না। এটার কারণটা কি তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের কোড স্যার অলওয়েজ আমরা কিছু প্রিন্ট করিনি এর আমাদের জন্য। কোড অলওয়েজ 9 নম্বর লাইন থেকে, মানে বেসিক্যালি মেইনের নিচ থেকে স্টার্ট হবে আর কি, 9 নম্বর লাইনের পর থেকে। তো একটা ভেরিয়েবল আছে এক্স যেটার ভ্যালু 13। সো আমি কম্পিউটারের মেমোরিতে এক্স এর অ্যাড্রেস ধরে নিলাম এক্সাম্পলের খাতিরে 1001। তার ভ্যালু হিসেবে তুমি রাখছো 13। সো 13 বাইনারিটা আমরা জানি বাইনারিতে কনভার্ট হয়ে যে ভ্যালু পাবো সেটা 1001। এই অ্যাড্রেস 1001 থেকে 1004 এই 4 বাইটের মধ্যে থাকবে। অ্যাড নামের একটা ফাংশন তুমি কল করছো, যেখানে তুমি এক্স আর 12 আর্গুমেন্ট হিসেবে পাস করে দিচ্ছ। যখনই আমি একটা ফাংশন কল পাচ্ছি, ধর এখানে নিচে আরো 10টা লাইন আছে, আচ্ছা, বা 2-3টা লাইন আছে। যখনই আমি একটা ফাংশন কল পাবো, আমার মেইন ফাংশনের বাকি সবকিছু পজড হয়ে যাবে। এখন আমি ওই ফাংশনের মধ্যে যাব। আগে এই ফাংশনের কাজ শেষ হবে, তারপর নিচ থেকে লাইন আবার এক্সিকিউট হওয়া শুরু করবে। যখনই আমি একটা ফাংশন কল পাবো তখন আমি ফাংশন মেইনের নিচে আর যা আছে সবগুলো পজ, মেইনের নিচে যা আছে সব পজ। তুমি ওই ফাংশন আগে যাবা, ফাংশনের সব কাজ শেষ হবে, তারপর মেইনের থেকে
নিচের লাইনগুলো এক্সিকিউট হওয়া শুরু করবে। এখন মেইনই কি শুধু না, এরকম হইতে পারে এড আরেকটা ফাংশনকে কল করতেছে, সাব 12 13, সাব নামে ধরো একটা ফাংশন আছে। তখন যেটা হবে, সাবে যখন একটা ফাংশন কল পাইলা, সাবের মানে অ্যাড এর নিচে সব লাইন পজড হয়ে যাবে, আগে সাব শেষ হবে দেন রিজিউম হবে আর কি, আমি এটা বুঝাতে যাচ্ছি, ঠিক আছে? সো যখন একটা ফাংশন কল পাবা, যেখানেই পাও না কেন, নিচে সব লাইন পজ হয়ে যাবে, আগে ওই ফাংশনের ভিতর যাব, ফাংশনের সব কাজ শেষ হবে, দেন নিচের লাইনগুলো এক এক করে রিজিউম হওয়া শুরু করবে। তো যখন আমি এই ফাংশন কল পাইছি, আমি আগে ফাংশনে চলে যাব। সো এখানে আমি দেখতেছি দুইটা ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করছো, এ আর বি। তাহলে এর জন্য একটা জায়গা লাগবে কম্পিউটার মেমোরিতে। ধরে নিলাম এ জায়গা নিচ্ছে হচ্ছে 1052 আর বি জায়গা নিচ্ছে হচ্ছে 3003, ঠিক আছে? এ 1052 এই অ্যাড্রেসে আছে, মানে এখান থেকে আরো সামনে 3 বাইট, আর বি হচ্ছে 3003 থেকে আর সামনে আরো 3 বাইট। সো এই 4 বাইট 4 বাইট করে জায়গা নিস। এখন এই দেখো অ্যাডের এটা একটা পাজল ম্যাচ করো। অ্যাডের মতোই আছে, প্রথম প্যারামিটার বা প্রথম আর্গুমেন্ট এক্স আছে, এই এক্সটা কপি হয়ে এ তে বসবে। তো এর ভ্যালু হবে এক্স এর ভ্যালু যেটা সেটাই 13, আর 12 কপি হয়ে বি তে বসবে। সো 12টা বসবে বি এর অ্যাড্রেসের মধ্যে, তো বি তে বসবে 12। ভালো কথা বসলো। এখন পর্যন্ত আমি কিন্তু অ্যাডের কোনো লাইনের মধ্যে এক্সিকিউশন আমি চাইনি, আমি জাস্ট এই দুইটা যে ভেরিয়েবল আছে সেগুলোর জন্য জায়গা অ্যাসাইন করলাম এবং ভ্যালুগুলো বসায় দিলাম। নেক্সট হচ্ছে আমি এবার ফাংশনের লাইনটার মধ্যে যাব। ফাংশনের মধ্যে কোনোই লাইন নেই, জাস্ট একটাই লাইন, রিটার্ন। আচ্ছা, ফাংশনে তুমি যখন রিটার্ন পাবা, তার মানে ফাংশনের এটাই লাস্ট লাইন। এখানে এরপরে যদি তুমি প্রিন্টে ভালো লেখো না, নিচের লাইন আর এক্সিকিউট হবে না। এটা একটু খেয়াল করে আমি দেখাবো। মেইনের মধ্যে রিটার্নের পরে যদি প্রিন্টে মানে কোনো একটা লাইন লিখি, সেটা এক্সিকিউট হয় না, কারণ রিটার্নই তার মানে রিটার্ন হচ্ছে শেষ লাইন। কোন একটা ফাংশনের মধ্যে রিটার্ন থাকা মানে নিচের লাইন আর নাই, বাদ ওই আগের ফাংশনে মানে যেটাকে কল করছে সেখানে চলে যাব, ঠিক আছে? আর রিটার্ন যদি না থাকে, আমি তো মেইন অনেক সময় রিটার্ন না লিখে শেষ করছি, রিটার্ন না থাকলে সেকেন্ড ব্র্যাকেট এন্ডিংটা হচ্ছে তার শেষ। যদি রিটার্ন থাকে রিটার্নই তার শেষ, আর রিটার্ন যদি না থাকে সেকেন্ড ব্র্যাকেটের যে এন্ডিংটা আছে সেটা তার শেষ বোঝায়। সো রিটার্ন এ প্লাস বি মানে কত রিটার্ন করতেছে সে বলো তো? স্যার 25। সে 25 রিটার্ন করতেছে কাকে? কাকে রিটার্ন করতেছে? স্যার মেইন ফাংশন। মেইন কে, মানে এখানে এখানে 25 দিচ্ছে তাই না? 25 পাইছি তাই না? ইয়েস স্যার। এই জায়গাটা 25 দিচ্ছে, এন্ড 25টা কি তুমি কোথাও প্রিন্ট করছো? বা প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা এইটা লিখছি, বা এইটা কি কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি যেটা পরে প্রিন্ট করছি? নো স্যার। মানে সে আমাকে দিচ্ছে, আমি সেটা নেই নেই, মানে মানে ধরো তোমার আমি মানে তুমি আমাকে টাকা দিচ্ছ 100, আমি সেটা নেই নেই, মানে তুমি দিয়ে দিলা পড়ে গেছে রাস্তায়, এরকম আর কি, যে ও দিছে ঠিকই, এটা আমি কোনো জায়গায় স্টোর করি নাই, স্টোর করে পরে প্রিন্ট করি নাই। যেমন আমি করতে পারতাম এরকম ইন্টিজার জেড, তাহলে মানে জেড এর মধ্যে এখন 25 আছে, পরে যদি আমি প্রিন্ট এফ পার্সেন্ট ডি জেড লিখতাম, তাইলে আমাকে ঠিকই 25 দেখাতো। এটা একটু মুছে দেই। মানে ও আমাকে যা রিটার্ন করতেছিল 25, সেটা আমি জেড এর মধ্যে রাখছি, দেন জেড এর ভ্যালুটা প্রিন্ট করছি, তাহলে 25 দেখাবে। দেখো 25 দেখাচ্ছে। অথবা তুমি এটাও করতে পারতাম, আমার ভেরিয়েবল নতুন করে নিতে পছন্দ না, আমি যেটা করো পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন কমা অ্যাড এক্স কমা, আমি ধর এটা লিখলাম যে অ্যাড ফাংশনকে কল করো, এখানে এক্স পাঠাও 25 পাঠাও, এ আমাকে যেটাই রিটার্ন করবেন, যেটাই আমাকে রিটার্ন করুক সেটা আমি প্রিন্ট করতে চাই। তাহলে এখানে 15 নাম্বার লাইনের জন্য আউটপুট কত আসবে বলো তো? 15 নাম্বার লাইনে আউটপুট কত আসবে? 38। এক্স হচ্ছে 13, 25, 38 হচ্ছে।
এখন এখন কত আসবে? 50। দেখি আমরা 50 আসে নাকি। প্রথমটার আউটপুট হচ্ছে 25 জেড এর ভ্যালু, দেন জেড আর 25 পাঠাইলে মানে 25 এর 25 পাঠালে 50 হবে এখানে। দেখো 25 এর 50 মানে বেসিক্যালি আমরা দুইটা ওয়েতে প্রিন্ট করতে পারি। একটা হচ্ছে ভ্যালু স্টোর করে সেই ভ্যালুটা পরে প্রিন্ট মানে সেই ভেরিয়েবলটা পরে প্রিন্ট করে দিতে পারি, অথবা ডিরেক্ট ফাংশন কল করব প্রিন্টএফ এর ভিতরে, এই আমাকে যা দিবে সেটাই আমি প্রিন্ট করতেছি। এই ক্ষেত্রে কিন্তু 50 এর কোথাও স্টোরড নাই, পরে 50 নিয়ে তুমি কাজ করতে পারবা না, আবার কল করতে হবে ফাংশন। তো এটুকু কি বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন আমি বলতেছিলাম রিটার্নের নিচে তোমার যদি যতই লাইন থাকুক প্রোগ্রামার রান হবে না। রিটার্ন ধরো তুমি এখানে 0 দিয়ে দিছো, আচ্ছা, রিটার্ন 0 বা রিটার্ন 10 ফর এক্সাম্পল, রিটার্ন পাওয়া মানেই ওই ফাংশনের কাজ শেষ। সো মেইনে দেখো রিটার্ন 10 এর পরেও কিন্তু একটা প্রিন্টএফ লাইন আছে যেটা 50 দেখাচ্ছিল একটু আগে, এখন আর 50 দেখাবে না, কারণ তার আগে রিটার্ন তুমি পেয়ে গেছো। রিটার্ন পাওয়া মানে ফাংশনের কাজ শেষ। এই যে দেখো 25ই দেখাচ্ছে আর 50 দেখাচ্ছে না। তো সেটাই আমি বলতেছিলাম, যদি রিটার্ন পেয়ে যাও দ্যাট মিনস এই ফাংশনের কাজ শেষ। ওকে, স্যার আমরা প্রিন্টএফটা কি ফাংশনের ভিতরে দিতে পারি? হ্যাঁ আমরা দিতে পারি, এটা আমি এখন দেখাবো। হ্যাঁ, printf %d ব্যাকস্ল্যাশ n। আচ্ছা, এখন আমাকে একটু বলবা এই কোডটা যখন আমি রান করবো ওয়ান লাইন বাই লাইন। আচ্ছা, নিহাল আহমেদ আছো? নিহাল, জি স্যার। নিহাল, তুমি লাইন বাই লাইন এই যে 11 স্যার। নম্বর লাইন থেকে স্টার্ট করে এই কোডটার আউটপুট কি হবে একটু তুমি কে করো, গো থ্রু করো তো। 11 নম্বর লাইন থেকে শুরু করো, 12 নম্বর লাইনে এক্স হচ্ছে 13, দেন কি হবে? x13 হলে z এর ভ্যালু আছে ফাংশন কল পাইছো তুমি 13 নম্বর লাইনে, ফাংশন কল পাইছো মানে ফাংশনের মধ্যে আগে চলে যাবো বা পরেরটা পরে, আগে ফাংশনে চলে যাই। ফাংশনের মধ্যে তুমি প্রথম আর্গুমেন্টটা পাঠাইছো x মানে 13, পরে প্যারামিটারে আর্গুমেন্টটা পাঠাইছো 12 মানে b তে 12 আছে, a তে 13 আছে, ঠিক আছে না? তাহলে এখন 25 এ z এর এ ভ্যালু। হচ্ছে 13, বি হচ্ছে 12। এরপরে এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস মানে কি ছিল মনে আছে তোমার? এর প্রিন্টএফ এর ভ্যালু ভিতরে দুইবার কিন্তু ইনক্রিমেন্ট। প্রিন্টএফ এর মধ্যে এর ভ্যালু ঠিকই এক বাড়বে, বাট প্রিন্টএফ এর লাইনে আগের ভ্যালুটাই দেখাবে। তো এর ভ্যালু ঠিকই বেড়ে 14 হইছে, বাট জি স্ক্রিনে দেখাবে হচ্ছে 13। এখন এর 13। ভ্যালু কিন্তু 14, তাহলে রিটার্ন এ প্লাস বি কত হবে? 14 প্লাস 12 তাহলে কত, 26 না? দেখি 26 হয় কিনা, আমরা একটু দেখি, আমিও শিওর না, 26। একটু দেখি আর কি। ঠিকই আছে। এটাই আমি বলতেছিলাম যে এর ভ্যালু ঠিক এক বাড়ছে, বাট দেখাচ্ছে আগেরটা। এন্ড দেন এ প্লাস বি রিটার্ন তুমি করতে চাইছো, তো এর ভ্যালু কিন্তু বেড়ে গেছে, 14 আর 12 যোগ করলে 26 হয়, সে 26 দিচ্ছে। কাকে দিচ্ছে 26, কাকে দিচ্ছে বলো নিহাল? z এর ভ্যালু কি? মানে 26 মেইন কে দিচ্ছে। এখন মেইন এর মধ্যে তুমি যেটা করছো, এ যা হ্যাঁ। দিবে সেটাকে জেড এর মধ্যে রাখবো, তাহলে 26 জেড এর মধ্যে তুমি রাখতেছো, এন্ড 26 জেড এর মধ্যে রাখা 26 প্রিন্ট করতেছো আর কি। দ্যাটস দ্য থিং। সো আমি কিন্তু যে ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে প্রিন্ট করতে পারলাম, সেটাই আমি বলতে চাচ্ছি। তুমি চাইলে এ প্লাস বিও প্রিন্ট করতে পারতা, তাইলে ওই 13 প্লাস 12 হচ্ছে 25, 25 so 25 হচ্ছে 25 দেখাচ্ছে। আমরা একটু আবার স্লাইডের মধ্যে চলে যাই তাইলে। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস আছে, ফাংশন ডিক্লারেশন। ভেরিয়েবল ডিক্লেয়ার করা সম্পর্কে আমাদের আইডিয়া আছে, ফাংশন ডিক্লারেশনটা কি এই বিষয়টা বোঝার জন্য আমরা আবার একটু কোড ব্লকস এর মধ্যে চলে যাব। ধরো এখানে তো just ছোট একটা অল্প কিছু লাইনের কোড, আচ্ছা, এমন হইতে পারে অনেক বড় একটা কোড ধরে নাও। তো তুমি
মেইনের মধ্যে অ্যাড কে কল করছো, আচ্ছা তাই না তানভীর? মানে অ্যাড Yes, sir. ফাংশনকে কল করছে, অ্যাড ফাংশন দেখা গেছে মেইন থেকে আরো 1000 লাইন নিচে, ঠিক আছে? জি স্যার। সো আমি মানে এখনকার কম্পাইলার আসলে দিন দিন মডার্ন হচ্ছে, বাট বেসিক আইডিয়া হচ্ছে এইটা। যখন তুমি যাকে কল করতেছো সে যদি মেইনের মানে যে কল করতেছে তার থেকে নিচে থাকে, যাকে তুমি কল করতেছো সে যদি যে কল করতেছে তার থেকে নিচে থাকে, তাহলে কম্পাইলার আসলে তাকে খুঁজে পায় না। মানে স্যার সে যে বাট নিচে এটা তো আছে আমি ট্রাই করছি স্যার, কাজ করে। কাজ করে, কিন্তু এটা বেসিক আইডিয়া যেটা আসলে হচ্ছে কি, কম্পাইলার তো দিন, আমি এটা বারবারই বলি, কম্পাইলার দিন দিন হচ্ছে আপডেট হচ্ছে জি স্যার। 25.03, কিন্তু এটা তুমি একটু 12-13 ভার্সনটা ইয়া করে দেখে এটা কাজ করবে না। So আমাদের নলেজটা জানা দরকার যে বেসিক, ধরো তুমি এমন একটা কম্পাইলার তুমি পাইলা বা অনলাইন কম্পাইলার তুমি কোড করতেছো যেটা কাজ করতেছে না, তাহলে তোমার তো জানতে হবে যে কিভাবে কাজ করাইতে হবে, তাই না? তো সেই জন্য আমি ইয়েস স্যার। তোমাকে এটা দেখাচ্ছি যে বেসিক্যালি মেইনের মধ্যে, মেইন হোক বা যে এমন কোনো ফাংশন হোক যে কল করতেছে, যে কল করতেছে তাকে আমি কলিং ফাংশন বলি। সো মেইন হচ্ছে কলিং ফাংশন, কল করতেছে। আর যাকে কল করতে সে হচ্ছে কল্ড ফাংশন। সো অ্যাড কে কল করতেছে, অ্যাড হচ্ছে কল্ড ফাংশন। এন্ড কল্ড ফাংশন যদি কলিং ফাংশনের নিচে থাকে, আমাদের পুরান ভার্সনের কম্পাইলার গুলা আসলে এইটা যে আছে নিচে সেটা সম্পর্কে তার আইডিয়া নাই। সেক্ষেত্রে আমাদের যেটা সলিউশন সেটা হচ্ছে কলিং ফাংশন গুলোর উপরে ফাংশনের একটা ডিক্লারেশন দিয়ে রাখার লাগে যে এই নামে একটা ফাংশন আছে কোথাও, ইন্টিজার এ, ইন্টিজার বি, এই নামে একটা ফাংশন নিচে কোথাও না কোথাও আছে। যখন তুমি এটা লিখে দিবা তখন সে বুঝবে আচ্ছা এই নামে কোনো ফাংশন নিচে কোথাও না কোথাও আছে, নিচে সার্চ করবে এন্ড দেন পাবে। তো এইটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন, বা এটাকে এটাকে আরেক নাম হচ্ছে এটার ফাংশন প্রোটোটাইপ ডিক্লেয়ার করা। প্রোটোটাইপ মানে একটা ডিজাইন। তো তুমি যখন একটা নীল নকশা আর কি, নকশা, তো তুমি যখন একটা কোনো বড় কোনো কিছু নিয়ে কাজ করতেছো, তুমি ফার্স্ট একটা ধরো ফ্লোচার্ট ডিজাইন স্যার করলে, এটা একটা হেডার ফাইলের ভিতরে হচ্ছে প্রোটোটাইপ। সবগুলো ফাংশন লিখে রাখতে পারি। না, হেডার ফাইল না, হেডার ফাইল তো এগুলা, এটা হচ্ছে মেইনের উপরে বা কলিং ফাংশন, মানে যে কল করতেছে যত মানে ইনিশিয়াল যে কলিং ফাংশন আছে তার সব, তার উপরে সব ধরনের ফাংশন প্রোটোটাইপ তুমি দিয়ে রাখতে পারো আর কি। ঠিক আছে, আর কাজ করলে তো ভালোই, কাজ করলে তো আর দরকার নেই, যদি কাজ না করে সেটার সলিউশন হচ্ছে এটা। তো এটাকে জি বলা হয় স্যার। ফাংশনের প্রোটোটাইপ। তো এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমি মেইনের মধ্যে একটা ফাংশন কল করছি, মাই ফাঙ্ক নামে একটা ফাংশন কল করছি। কোডটা একটু ডেসক্রাইব করে, একটা ক্যারেক্টার আছে সি, মাই ফাঙ্ক যেটাই রিটার্ন করবে সেটা সি এর মধ্যে রাখবো, সি প্রিন্ট করবো। মাই ফাঙ্ক দেখা যাচ্ছে অনেক নিচে আছে, কোথাও এক জায়গায় আছে। সো সেটা সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমি হচ্ছে এই ফাংশনটার প্রোটোটাইপটা মেইনের উপরে ডিক্লেয়ার করে রাখছি। ঠিক আছে, ওকে। এবার যে ফাংশন ডেফিনেশন, এটা অলরেডি আমি বুঝে গেছি। এই যে ফাংশন একটু আগে, এই যে ফাংশনের ভিতরে তুমি যা যা লিখতেছো এটাই, এটাই হচ্ছে তার ডেফিনেশন, সে কি কাজ করবে, ফাংশনটা কি কাজ করবে এটাই তার ডেফিনেশন। ওকে, যেমন এখানে দুইটা যোগ করবে, যোগ করে রিটার্ন করবে সাম, সেটাই তার ডেফিনেশন, ফাংশন ডেফিনেশন। ওকে, এবার একটা ফাংশন লাইন বাই লাইন কিভাবে এক্সিকিউট হয় আমি এটা অলরেডি বলে ফেলছি, তাও আমি এখানে কালার করে দেখাইছি তোমরা যাতে বুঝতে পারো। একটা ফাংশন শুরু হয় মেইন থেকে, দেখো ইয়েলো মার্ক করা আছে, দেন আমরা একটা একটা ওয়ান বাই ওয়ান লাইন সামনে আগাই। দেন দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে এম আর এন, এম এর মধ্যে আছে 10, এম এর মধ্যে আছে 10, এন এর মধ্যে আছে 20। দেন পরের লাইনে একটা ফাংশন কল পাচ্ছি, ফাংশন কল পাচ্ছি, ফাংশন কল মানে অ্যাড ফাংশনকে কল করছে। এই যে ফাংশন কলিং, যখনই অ্যাড ফাংশনকে কল করলাম মেইনের সবকিছু পজড, আমি ওই ফাংশনের মধ্যে চলে যাব। দেন ফাংশনের নতুন দুইটা ভেরিয়েবল তৈরি হয়েছে। এই দুইটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল কিন্তু সেম না। অনেক সময় নাম একই থাকলে আমরা মনে করি সেম, যেমন এখানে এ থাকতে পারতো এম এর জায়গায়, এখানে বি থাকতে পারতো এন এর জায়গায়, বাট এই এ আর এই বি আর এই এ আর এই বি কিন্তু সেম না, দুইটা ডিফারেন্ট। একই নাম হইলেও দুইটা ডিফারেন্ট, লাইক যমজ, ধরো টুইন আর কি, একই রকম দেখতে বাট ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট জায়গাতে থাকবে। কিন্তু যে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবলের কনসেপ্ট আমরা দেখবো একটা একটা করে আস্তে আস্তে। সো এই এম আর এই এন আর এই এ আর এই বি সেম না, যখন এ আর বি পাচ্ছ এ আর বির জন্য দুইটা ডিফারেন্ট জায়গা তৈরি হয়েছে, এবং এম এর ভ্যালু কপি হয়ে 10 কপি হয়ে এতে বসতেছে, এন এর ভ্যালু 20 কপি হয়ে বি তে বসতেছে, কপি হয়ে কিন্তু বসতেছে। সো এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 20, দেন রিটার্ন করতেছে, রিটার্ন লাইনে 10 + 20 হচ্ছে 30। সো 30 যখন রিটার্ন করতেছে এখানে 30 পাচ্ছ, 30টা সামের মধ্যে রাখতেছো,
এখন গিয়ে রিজিউম হয়ে গেছে মেইনের সবকিছু দেখো, দেন হচ্ছে 30 এর ভ্যালু প্রিন্ট হয়েছে। এটাই হচ্ছে মানে প্রসেস, একটা ফাংশন কিভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হয় আর কি। আচ্ছা, একটু আগে আমি বলতেছিলাম আর্গুমেন্ট আর প্যারামিটারের কথা, দুইটা বেসিক্যালি আইডিয়া সেম জিনিস, কথাটা সেমই আসলে, বাট নাম দুইটা ডিফারেন্ট। প্যারামিটারের একটা নাম হচ্ছে ফর্মাল প্যারামিটার, আর্গুমেন্টের একটা নাম হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। ঠিক আছে, মানে প্যারামিটার ওয়ার্ডটা আছেই, কিন্তু তাকে একটা ফর্মাল প্যারামিটার বলা হয় প্যারামিটারকে, আর্গুমেন্টকে বলা অ্যাকচুয়াল প্যারামিটার। তো অ্যাকচুয়াল প্যারামিটার কোনটা আর ফর্মাল প্যারামিটার কোনটা, বা প্যারামিটার কোনটা আর আর্গুমেন্ট কোনটা, আমি একটু আগে দেখাইছি। ফাংশনের ডেফিনেশনের মধ্যে ইনপুটের জায়গাতে আমরা যেটা লিখি সেটাকে বলা হয় প্যারামিটার, আর মেইনের মধ্যে আমি অ্যাকচুয়ালি যেটাকে পাস করতেছি এখন নাম হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, আর্গুমেন্টের নাম হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, মানে অ্যাকচুয়ালি যেটাকে তুমি পাস করতেছো সেটাকে বলা আর্গুমেন্ট। যেমন এইটা তুমি ফর্মাল ডেফিনেশন লিখছো, কিন্তু একটা ফাংশনের ডেফিনেশন ফর্মাল ডেফিনেশন, সো এই যে এখানে যেটা তুমি ইনপুটের জায়গাতে লিখছো সেটাকে বলা হয় প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার। আর অ্যাকচুয়ালি তুমি পাস করতেছো কাকে, এম আর এন কেনা ফাংশনের মধ্যে, অ্যাকচুয়ালি তুমি কাকে পাস করতেছো, এম আর এন কেনা। ইয়েস স্যার। সো এই এম আর এন হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, বা এটাকে আর্গুমেন্টও বলা হয়। ঠিক আছে, ওকে, এই যে দেখানো হয়েছে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা আর্গুমেন্ট, আর এখানে ফাংশনের ডেফিনেশনে যেটা সেটা হচ্ছে ফর্মাল প্যারামিটার বা প্যারামিটার। বেসিক্যালি আর্গুমেন্টটা কপি হয়ে ফার্স্ট আর্গুমেন্টটা কপি ফার্স্ট প্যারামিটারে বসে, সেকেন্ড আর্গুমেন্টটা কপি সেকেন্ড প্যারামিটারে বসে। এটা এখানে বলা আছে ভ্যালুস অফ দ্য অ্যাকচুয়াল প্যারামিটার will be copied to the formal parameter and those two different parameters stored values in different location। যেটা আগে বললাম যে এটা আর এটা সেম জিনিস না, কিন্তু দুইটা ডিফারেন্ট লোকেশনে থাকবে। ঠিক আছে, যদিও ভ্যালু কপি হচ্ছে দেখে আমরা মনে করি যে আসলে আহ, একই জিনিস, কিন্তু আসলে একই জিনিস না। এখানে একটা টার্ম আছে মানে যেটাকে কল বাই ভ্যালু বলা হয় বা কল বাই রেফারেন্স, সামনে আমরা দেখবো ফাংশনের মধ্যে। আচ্ছা, সো কল বাই ভ্যালু, ওকে। এই কোডটার আউটপুট কত হবে একটু দেখো তো তোমরা রিড করে কি মনে হয়, দেখো একটু সবাই দেখো। এই ধরো একটা কোডটা আছে, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস কোড। কেউ বলতে পারবা? স্যার 10 আর 20। আর কেউ? স্যার x equals to 10 আর y equals to 20। ইব্রাহিম মোহাম্মদ আছো? ইলহাম? কাজী আনিকা মাহফুজা? জি স্যার। আনিকা তুমি বলো তো, এই কই গেল এটা, এই কোডটার আউটপুট কি হবে তোমার কি মনে হচ্ছে? স্যার এটা x equals to 10 আর y equals to 20 আসে। কেন এক্স, এই যে আমি এক্স যে 20 আর y 10 চেঞ্জ করে দিছি, তাহলে x 20 আর y 10 আসবে না, নতুন x নতুন y। এই ফাংশন কল হইছে সরি স্যার এখানে, বুঝিনি। এখানে ফাংশন কল হইছে, ফাংশন কলের পরে ফাংশন কল মানে কি, ফাংশনে চলে গেলাম, ফাংশনে চলে গিয়ে জি স্যার। আমি x কে আগে x তো 10 ছিল y 20 ছিল, পরে আমি তো চেঞ্জ করে দিলাম x 20 করে দিলাম y 10 করে দিলাম, তাহলে x নতুন x কি 20 আর নতুন y কি 10 হওয়া উচিত না? চেঞ্জ তো করে দিছি আমি। স্যার x টা তো স্টার্টই হয়েছে 10 হিসাবে, সো এটা তো 10 ই আসার কথা। 10 হিসেবে যে স্টার্ট নতুন হয়েছে, ফাংশন হ্যাঁ ভালো কথা, 10 স্টার্ট হয়েছে, 20 স্টার্ট হয়েছে, ভালো কথা। দেন আমি একটা ফাংশন কল পাইছি, ফাংশন কল মানে নিচের লাইনগুলো সব পজড, আমি ফাংশনের মধ্যে চলে যাব। সো এই 10টা স্যার কপি হয়, অরিজিনাল x y টা তো আনটাচড, সো এটা x equals দেখো to আমি 10 একটু আর y বলি, equals to আমি একটু 20 বলি, হবে না? আমি একটু বলি। ফাংশন কল পেয়েছি, ফাংশন কলে আর্গুমেন্টে তুমি x এ 10 পাঠাচ্ছ, y 20 পাঠাচ্ছ, এই 10 কপি হয়ে ফাংশনের x এ চলে গেলাম 10, y 20 কপি হয়ে ফাংশনের y এ চলে গেলাম 20, তাহলে x এখন 10 আছে y 20 আছে।
এবার ফাংশনের ভিতরে আসি, ফাংশনের ভিতরে প্রথম লাইনে এক্স এর ভ্যালু তুমি চেঞ্জ করে বানিয়ে দিয়েছো 20, ওয়াই এর ভ্যালু তুমি চেঞ্জ করে বানিয়ে দিয়েছো 10, বানিয়েছো, ভালো কথা। তাইলে এবার ফাংশনের কাজ শেষ আমি বুঝলাম কেমনে, সেকেন্ড ব্র্যাকেট এন্ড, দেখো এখানে কিন্তু রিটার্ন নাই, সেকেন্ড ব্র্যাকেট এন্ড, সেকেন্ড ব্র্যাকেট এন্ড দেখে আমি বুঝতেছি ফাংশনের কাজ শেষ। দেন আমি ফাংশন মেইনে চলে আসলাম, মেইনে এসে আমি এক্স এর ভ্যালু প্রিন্ট করতেছি, ওয়াই এর ভ্যালু প্রিন্ট করতেছি। তাহলে এক্স তো আপডেট হয়ে 20 হয়েছে, ওয়াই আপডেট হয়ে 10 হয়েছে, তাহলে এখানে নতুন 20 মানে নতুন এক্স এর ভ্যালু নতুন ওয়াই এর ভ্যালু প্রিন্ট হবে না কেন? বুঝতে পারছো আমার কথাটা? Sir, কারণ এটা just তানভিন না, function তানভিন না, হিসেবে তানভিন না, তানভিন না, বুঝছি। আনিকা, বুঝতে পারছো কেন হবে না বলো তো? স্যার প্রপার মানে ক্লিয়ার হয়নি জিনিসটা, আরেকবার আচ্ছা একটু ঠিক আছে, বোঝাতে হবে। আমি তো বুঝাই নাই, তুমি আমাকে অ্যান্সার বলছো, কেন বললা এটা আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আশিকুর রহমান, ইয়েস স্যার, প্রেজেন্ট আশিক কোথায়? হ্যাঁ আশিক, আশিক বলো তো। স্যার। স্যার এইখানে আশিক, যখন তোমার কি মনে হচ্ছে আউটপুট কি হবে আগে এটা স্যার বলো। স্যার আউটপুট x ইকুয়ালস টু 20 এবং y ইকুয়ালস টু 10, কারণ ফাংশন কল করার পরে উপরে চেঞ্জ ভ্যালুটা হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ভালো বলছো, ঠিক আছে। তাইলে এরপর ফরহাদ বিন ইমতি, ইমতি আছো? ফরহাদ বিন ইমতি, নিহাল আহমেদ, ইয়েস স্যার। নিহাল বলো তো এটা তোমার কি মনে হচ্ছে 10 আর 20 নাকি 20 আর 10? 10 আর 20, এক্স এর কেন? ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 20। আমি তো এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে দিলাম, তাহলে 20 আর 10 হওয়া উচিত না? স্যার মেইন ফাংশনে তো এক্স আর ওয়াই চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না কেন? হুম, এটা অরিজিনাল ভ্যালু না। হ্যাঁ অরিজিনাল ভ্যালু, সমস্যা কি? মনে হচ্ছে এক্স ইকুয়াল টু 10 আর ওয়াই ইকুয়াল টু 20 হবে। আচ্ছা আমরা করি তাহলে করতে, আচ্ছা শিওর না। একটু দেখো সবাই। হ্যাঁ আসি। ইন্টিজার এক্স নামে একটা ভেরিয়েবল আছে যেখানে ভ্যালু আছে 10, ওয়াই নামে একটা ভেরিয়েবল আছে যেখানে ভ্যালু আছে 20। একটা ফাংশন তুমি কল করতেছো এফ, ফাংশন নামে আমি ফাংশন দিলাম যেখানে তুমি এক্স আর ওয়াই পাস করতেছো, দেন তুমি এক্স এর ভ্যালু জাস্ট প্রিন্ট করে দিচ্ছ আর ওয়াই এর ভ্যালু তুমি প্রিন্ট করে দিচ্ছ। এখন আমি ফাংশনের ডেফিনেশনটা লিখি। আচ্ছা, ফাংশনটা বেসিক্যালি একটা ইন্টিজার টাইপের ফাংশন যেখানে এক্স দুইটা প্যারামিটার, মানে যেহেতু তুমি দেখো দুইটা আর্গুমেন্ট পাঠাচ্ছ, তার মানে ফাংশনের ডেফিনেশনও দুইটা প্যারামিটার থাকবে। নাম আমি সেম করে দিচ্ছি, এটাই আমার ট্রিক্সটা আর কি, নাম সেম করে দিচ্ছি দেখে মনে হবে সেম জিনিস, কিন্তু আমি অলরেডি তোমাকে বলছি এই এক্স আর এই ওয়াই আর ফাংশনের ডেফিনেশনের এক্স আর ওয়াই দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা ডিফারেন্ট লোকেশনের মধ্যে আছে। এক্স এর ভ্যালু তুমি চেঞ্জ করে 20 বানায় দিলা, ওয়াই এর ভ্যালু তুমি চেঞ্জ করে 10 বানায় দিলা। এখন হচ্ছেটা কি দেখো, সবাই একটু দেখো। আচ্ছা আমরা লাইন বাই লাইন আগাই। ইন্টিজার মেইন থেকে 11 নম্বর লাইনে দুইটা ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই। তাইলে আমি এখানে একটু লিখি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। মেইনের এক্স আর ওয়াই, ঠিক আছে, মেইনের এক্স আর আরেকটা আছে মেইনের ওয়াই। ওকে, তো এখন তুমি যখনই একটা ভেরিয়েবল পাও, কি করে ভেরিয়েবলটা তার জন্য একটা নির্দিষ্ট জায়গা অ্যাসাইন করে, তাই না তানভীর, মেমোরিতে? Yes, sir. তাহলে এক্স এর একটা নির্দিষ্ট জায়গা ধরে নিলাম 1001, ঠিক আছে, এবং তার ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 10। আমি এভাবে করে লিখলাম। ওকে, তুমি একটু বুঝে নিও। তারপর একটা ভেরিয়েবল পাইলাম ওয়াই, তাহলে মেইনের ওয়াই লিখছি, এটা মেইনের ওয়াই এর জন্য একটা জায়গা দখল করবে, সেটা হচ্ছে ধরে নিলাম 2001 এবং ভ্যালু আছে 20। খুবই ভালো কথা, আমি একটু আবার বুঝাই। মেইনের এক্স তার অ্যাড্রেস হচ্ছে 1001 এবং তার ভ্যালু হচ্ছে 10। মেইনের ওয়াই তার অ্যাড্রেস হচ্ছে 2001, তার ভ্যালু হচ্ছে
20, সো 10 20, 1001 2001, ভালো কথা। এবার আমি একটা ফাংশন কল পাইছি। ফাংশন কল পাওয়া মানে নিচের সব লাইন পজড, তুমি ফাংশনের মধ্যে চলে যাবে। এন্ড ফাংশনের আর্গুমেন্ট আর প্যারামিটারের সম্পর্ক কিছুই না, জাস্ট ভ্যালুটাকে কপি করে আর প্যারামিটারে নিয়ে যাও, এই ছাড়া আর কোনো কাজ নেই। এটা সম্পর্ক এইটুকুই, এখানে যে ভ্যালুটা আছে কপি হয়ে এখানে বসবে, এইখানে যে ভ্যালুটা আছে কপি হয়ে এখানে বসবে। সো ফাংশনের ডেফিনেশনে আমি দুইটা প্যারামিটার দেখতে পারতেছি, তাহলে এটা দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল, দেখতে একই বাট ডিফারেন্ট ভেরিয়েবল। ডিফারেন্ট আমরা বুঝি কেমনে, জায়গা ডিফারেন্ট, তার লোকেশন ডিফারেন্ট। সো সো আমি যদি ফাংশনের ফাংশনের এক্স তার অ্যাড্রেস বলি, ধরো তার অ্যাড্রেস হচ্ছে 3245, এই অ্যাড্রেসের মধ্যে সে আছে, এবং তার ভ্যালুটা কি হবে, এই ফাংশনের প্রথম আর্গুমেন্টে যে ভ্যালুটা আছে 10, সেইটা কপি হয়ে এখানে বসবে। তাহলে ভ্যালু কত, ভ্যালু কত, এইখানে যে ভ্যালুটা আছে এটা কপি এখানে বসবে, তাহলে কত ভ্যালু বলো? স্যার 20। 20 কেন, এখানে কি 20 ছিল, এক্স এ কি 20 ছিল? তুমি কি পাঠাইছিলে এক্স এ? স্যার 10। 10 পাঠাইছিল, এই 10টা কপি এখানে বসবে, তাহলে কত বসবে? স্যার 10 বসবে। 10। একইভাবে ফাংশনের একটা আরেকটা ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে প্যারামিটার আছে, যেটা হচ্ছে ওয়াই, তার অ্যাড্রেস ধরে নিলাম এরকম কোন অ্যাড্রেস, ঠিক আছে? এখন এখানে এই যে ওয়াইটা যে তুমি পাঠাইছো, ওয়াই এর ভ্যালু যেটা পাঠাইছো সেটা কপি হয়ে এই ওয়াই এ বসবে, তাহলে এখানে তুমি কি পাঠিয়েছিলা, কত পাঠিয়েছিলা, এখানে কি কত পাঠাইছো, কত পাঠাইছো বলো? আগের লাইনে তো দেখতে পারতেছো 20, এই 20টাই তো এখানে পাঠাইছো, রাইট? এখানে তার মাঝখানে কোনো চেঞ্জ আনছো, ওয়ার কি আর কোনো চেঞ্জ আনছো এই মাঝখানে, এই দুটো লাইনের মাঝখানে? 11 নম্বর লাইন আর 12 নম্বর লাইনের মাঝখানে ওয়ার কি আর কোনো চেঞ্জ আসছে? 11 নম্বর লাইন আর 12 নম্বর লাইনের মাঝখানে ওয়াই কোনো চেঞ্জ করছো, কোনো কোডের কোনো কিছু লিখছো ওয়াই নিয়ে? নো স্যার। তাহলে ওয়াই যেটা ছিল ওইটাই যাবে, তাই না? 20 যাবে, তাই না? ওয়াই লেখা যেই কথা 20 লেখা সেম কথা, রাইট? সো এই যে ওয়াই 20 পাঠাচ্ছ আর কি, সো 20টা কপি এখানে বসে গেল। এইটুকু বুঝতে পারছো সবাই? আমি কিন্তু এখনো ফাংশনের ভিতরের লাইনে যাই নাই, আমি জাস্ট ডেফিনেশনের মধ্যেই আছি। এই এক্স এর মধ্যে ইনিশিয়ালি 10 এসে কপি হয়ে বসছে, এই ওয়াই এর মধ্যে ইনিশিয়ালি 20 এসে কপি হয়ে বসছে, এটুকু সবাই বুঝছো? একটু বলো বাবা, যদি না বুঝো তাহলে বলো, কারণ আমি তো কথা বলেই যাচ্ছি, তোমরা যদি কিছু না বলো আমি বুঝবো কেমনে, বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে বলবা। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একজনে গেলে বলতেছে তানভীর। আচ্ছা, দেখো এক্স এর মধ্যে আছে এখন 10, ফাংশনের এক্স এর মধ্যে 10, ফাংশনের ওয়াই এর মধ্যে 20, মেইনের এক্স এর মধ্যে 10, মেইনের ওয়াই এর মধ্যে 20। এবার আসি ভিতরে, ফাংশনের ভিতরে 4 নাম্বার লাইনে কিছু নাই, 5 নাম্বার লাইনে এক্স কে 20 বানাচ্ছে। এক্স টা কোন এক্স, মেইনের এক্স নাকি ফাংশনের এক্স? এই এক্স টা কোন এক্স, মেইনের এক্স নাকি ফাংশনের এক্স? ফাংশনের এক্স। বাকিটা বুঝতে পারছো? এই ব্লকের মধ্যে তো আর নতুন কেউ এই এক্স কে চিনে না। এই ব্লকের মধ্যে একটা গ্রাম, এই গ্রামের মধ্যে এক্স আছে, এই এক্স কে সবাই চিনে, বাট মেইনে এটা অন্য একটা গ্রাম। এই গ্রামের মধ্যে এই এক্স এর এক্স কে এই গ্রামের লোকরা চিনে, বাট এই গ্রামের এক্স কে ওই গ্রামের মানুষ চিনে না। সো এই এক্সটা হচ্ছে এই গ্রামের ব্লকের মধ্যে যে এক্সটা আছে সেটা, এটাকে বুঝতে পারছো? এই এক্সটা হচ্ছে ফাংশনের এক্স, এটাকে বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। তো তুমি এক্স কে 20 বানাচ্ছ, তাহলে কোন এক্স কে 20 বানাচ্ছ, মেইনের এক্স কে নাকি ফাংশনের এক্স কে? স্যার ফাংশনাল এক্স কে। এক্স্যাক্টলি, সো এটা চেঞ্জ হয়ে 20 হয়ে গেল। পরের লাইনে এই ওয়াইটা কোন ওয়াই, মেইনের ওয়াই নাকি ফাংশনের ওয়াই? মেইনের ওয়াই, ফাংশনের এক্স্যাক্টলি। তো মেইন ফাংশনের ওয়াই কে তুমি 10 বানাচ্ছ, তাহলে কোন ওয়াই কে 10 বানাচ্ছ, এই মেইনের ওয়াই কে নাকি ফাংশনের ওয়াই কে?
কোন y কে? Confident? হ্যাঁ, কনফিডেন্টলি বলো, এটা এত ইজি জিনিস, এত ভয় 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 বলো কেন? শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ মানে ফাংশনের কাজ শেষ, ফাংশনের কাজ শেষ মানে এখান থেকে পজ ছিল, এখন রিজিউম হচ্ছে। এখন আমি প্রিন্ট করতেছি এক্স, প্রিন্ট করতেছি ওয়াই, তোমরা বলো এই এক্সটা কি মেইনের এক্স নাকি ফাংশনের এক্স? মেইনের। কারণ এই গ্রামের ভিতরে ফাংশনের গ্রামের এক্স কেউ চিনে না, নিজের গ্রামের এক্স টাকেই চিনে। নিজের গ্রামের এক্স এর ভ্যালু ছিল 10, এই 10ই আছে, চেঞ্জ হয় নাই। নিজের গ্রামের ওয়াই ভ্যালু ছিল 20, এই 20ই আছে, এটা চেঞ্জ হয় নাই। সো এখানে 10 দেখাবে, এখানে 20 দেখাবে। যদিও আমার ফাংশনের এক্স আর ফাংশনের ওয়াই চেঞ্জ হয়ে গেছে, বাট এইটা তো এই নিজের গ্রামের এক্স আর নিজের গ্রামের ওয়াই, সো এখানে 10 আর 20 দেখাবে। বুঝতে পারছো কি? Yes, sir. আমি যদি রান করি দেখবে 10 আর 20 দেখাচ্ছে। এটাকে বলা হয় কল বাই ভ্যালুর সমস্যা। কল বাই ভ্যালুর সমস্যা। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যদিও তুমি এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করছো ফাংশনের মাধ্যমে, বাট ওই চেঞ্জটা তুমি পাচ্ছ না। তুমি ওই চেঞ্জটা পাচ্ছ না। দেখো 10 আর 20 দেখাচ্ছে, এক্স এর ভ্যালু 10 দেখাচ্ছে আগেরটাই, ওয়াই এর ভ্যালু 20 দেখাচ্ছে। কারণ তুমি চেঞ্জটা তুমি পাচ্ছ না। এখানে এক্স আর ওয়াই না থাকতে পারতো, এখানে এ আর বি থাকতে পারতো, একই কথা, একই জিনিস হইতো। মেইনে তুমি যাকে পাঠাচ্ছ, তুমি তো চাও যে আমি ফাংশনে যে চেঞ্জটা করছি ওই চেঞ্জটা প্রতিফলিত হোক, সেই চেঞ্জটা তুমি আর প্রতিফলন পাচ্ছ না। চেঞ্জটা কোনো মানে চেঞ্জ যেটা হইছে, যে এক্স আর ওয়াই যে চেঞ্জ করে দিলা বা এ আর বির ভ্যালু কপি করে যেটা চেঞ্জ করে দিলা, চেঞ্জটা তুমি পাচ্ছ না, যেটা দিছিল ওইটাই আছে। এটা হচ্ছে কল বাই ভ্যালুর সমস্যা। এটার সলিউশন হচ্ছে কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্সের জন্য আমাদের পয়েন্টার দিতে হবে। আমি কি পয়েন্টার দেখাইছি তোমাদের ক্লাসে, তানভীর? না স্যার, ল্যাবে দেখানো আচ্ছা, হয়েছে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে নেক্সট ক্লাসে পয়েন্টার দেখাবো। দেন হচ্ছে কল বাই রেফারেন্সে যাবো। তো এইটুকু কি বুঝতে পারছো সবাই? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকে কল বাই ভ্যালু পর্যন্তই থাক। কারণ কল বাই রেফারেন্সের জন্য আমার পয়েন্টার সম্পর্কে আইডিয়া থাকার লাগবে। এন্ড দেন আমরা ফাংশন শেষ, অলমোস্ট কল বাই রেফারেন্সটা দেখালে শেষ। কিছু বড় বড় ফাংশন আমরা করব, এটা আমরা সময়ের সাথে সাথে করবো আর কি। সো আশা করি সবাই বুঝতে পারছো আজকের টপিকটা। বি সেকশনে কেউ আছো নাকি বি সেকশনে কেউ নাই? মানে বি সেকশনে কেউ আসো নাই? স্যার মাত্র আসলাম, ক্লাস শেষ হলো মাত্র। কোন ক্লাস ছিল তোমাদের? নুরি স্যারের সাথে ক্লাস ছিল? জি স্যার, জি স্যার। ও, তাহলে আমাকে একটু বলতা, তাহলে আমি একটু পরে শুরু করতাম। আমি তো, আমাকে তো কেউ সিআর জানায় নাই, আমি তো জানতাম না যে স্যার। আমি ভাবছি স্যার হয়তো ক্লাস ঈদের পরে অনলাইনে নিবে কিনা। স্যার কি নিয়েছে? স্যার ছিল? জি জি স্যার, এতক্ষণ স্যার ক্লাস ও, তা আমাকে একটু জানাইলেই হইতো, তাহলে আমি 11:30টায় শুরু করতাম। ঠিক আছে, তো আমি রেকর্ডিং আচ্ছা। দিয়ে দিব, তোমরা একটু দেখে নাও। স্যার কি টপিক পড়াইছে বলো তো? স্যার আজকে আমাদের ফাংশন করাইছে। ও, তাহলে তো ভালোই, তাহলে তো হয়েই গেল, সমস্যা নেই, আমরাও ফাংশনই পড়ছি। ঠিক আছে, ভালো থাকো, আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। স্যার, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না? না, অ্যাটেন্ডেন্স নিব না।